রাজ্যের বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট স্বভাবতই একটা কৌতূহল এবং আগ্রহ ছিল। আর সাধারণ মানুষের সবচেয়ে বেশি আগ্রহ থাকে শিল্পায়ন এবং কর্মসংস্থান নিয়ে। শুভেন্দু অধিকারীর সরকার এই বাজেটে কি ইতিবাচক রোডম্যাপ রাখলো সামনে, আমরা কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। আমি প্রথমেই আসি যে আমরা তো ডিএ নিয়ে আগেই আলোচনা করেছি। অর্থমন্ত্রী 1 লক্ষ নতুন কর্মসংস্থানের একটা দিশা দেখালেন। শুভেন্দু অধিকারীর কথায় ত্রিধারা প্রকল্প, এটা কিভাবে হবে বা কিছু তুমি কি বলবে বলো? দেখো, শিল্পায়ন এবং কর্মসংস্থান এই বাজেটে দুটো মেজর ফোকাস, এবং আমরা গত কয়েকদিন ধরে আলোচনা করে আমরা যা বুঝেছি, পাঠকরাও জানতে চান যে পশ্চিমবঙ্গে মেইনলি এই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি মানে শিল্পে বিনিয়োগের জন্য সরকার কি করতে চায়, পরিকাঠামো ক্ষেত্রে কি সরকার করতে চায়, এবং হচ্ছে কিভাবে পশ্চিমবঙ্গে কর্মসংস্থান তৈরি হবে, এইগুলো মানুষের জানার বেসিক একটা একদম প্রায়োরিটি জিনিস, ওরা আগ্রহের বিষয়বস্তু। সেটা শুরু করতে গিয়ে আমাকে হয়তো অনেকে মনে হতো অনেকটাই ব্যান্টার করছি, কিন্তু এইটুকুনি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেমন বলতেন যে ট্রেডমিলে হাঁটতে হাঁটতে বাজেট লিখে ফেলি, সেই রকম অ্যামেচার অ্যাপ্রোচ এই বাজেটে নেই। এই বাজেটটাতে যা আছে তাতে গভর্নমেন্টের ইন্টেনশন এবং অভিপ্রায়ের একটা স্পষ্ট দিশা আমি দেখতে পাচ্ছি, এইটুকুনি বলতে পারি। এবার বাকি বিষয়গুলোতে আসছি। এবং অনেক দিন পরে, মানে গত 10 বছরে, অন্তত 10 বছরে, কারণ আমি 2016 সাল থেকে নিবিড়ভাবে পশ্চিমবঙ্গের বাজেট দেখছি। তার আগে আমি দিল্লিতে বাজেট নিয়ে মূলত দেখতাম, পশ্চিমবঙ্গের বাজেটকে এত নিবিড়ভাবে দেখার হয়নি। কিন্তু এই বাজেটে যা উপাদান আছে, যা ঘোষণা রয়েছে, এবং যা যা অভিপ্রায়ের কথা সরকার বলেছে, যে পশ্চিমবঙ্গে গত 10 বছরে কোনো বাজেটে এরকম হয়নি। এবার বিজেপি সরকারের প্রথম বাজেট, রাজ্যে প্রথম বিজেপি সরকার, তাদের প্রথম বাজেট, তার ফলে তাদের যে ভোটের ইস্তাহার, ম্যানিফেস্টো, প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার পশ্চিমবঙ্গে এসে মানুষকে যে বরাভয় দিয়েছেন, আশ্বাস দিয়েছেন, যে কর্মসংস্থান এবং উন্নয়নের কথা বলেছেন, তার একটা রিফ্লেকশন ফার্স্ট বাজেটে থাকবে। ইট ইজ বাট ন্যাচারাল। তো সেই রকমই, সেই মোতাবেক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেটটা তৈরি করেছেন। এবার তুমি যে প্রসঙ্গটা এলে, শিল্পায়ন এবং কর্মসংস্থান, আমি ফার্স্ট শিল্পায়নটা দিয়ে শুরু করি। বেশ। তারপর শিল্পায়নের লক্ষ্যে আমরা গতকালই যেটা লিখেছিলাম, সেটা হচ্ছে যে এই বাজেটে ইজ অফ ডুইং বিজনেসের কথা বলা হবে। কারণ শিল্পে বিনিয়োগ এবং লগ্নি টানার ক্ষেত্রে বাণিজ্য বা লগ্নিকে সহজ করা, এটা একটা প্রাথমিক শর্ত। বিশেষ করে এই যে ফেডারেল স্ট্রাকচার, সেখানে বিভিন্ন স্টেটগুলোর মধ্যে যে কম্পিটিটিভ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়ে রয়েছে, তার ফলে আমি যদি আজকে অন্ধ্র, মহারাষ্ট্র বা গুজরাটের থেকে বেটার অ্যাটমসফিয়ার বা বেটার ইনসেন্টিভ বা বেটার সুবিধা না দিতে পারি, তাহলে কেন আসবে কেন? ঠিক। পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিক অ্যাডভান্টেজ আছে, যে বড় শিল্প, বিশেষ করে শ্রমনিবিড় শিল্প তৈরি করার জন্য, সেই ব্যাপারে আজকে বাজেটে একটা ইঙ্গিত দিয়েছেন। এবং যথার্থই যে কথাটা বলা হচ্ছিল যে ইজ অফ ডুইং বিজনেস, সেখানে অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণায় বলেছেন যে সিঙ্গেল উইন্ডো সিস্টেম হবে। সিঙ্গেল উইন্ডো সিস্টেমটা আমরা বহু চর্চিত জানি, মানে একটা জায়গা থেকেই সমস্ত রকমের লাইসেন্স, অনুমতি সব পাওয়া। এখানে একটা সিগনিফিকেন্ট কথা বলেছেন যে, এবং দ্য গভর্নমেন্ট হ্যাজ রাইটলি আইডেন্টিফাইড, সঠিক চিহ্নিত করেছেন যে শিল্পের বিনিয়োগ হলে বা কোনো শিল্প প্রতিষ্ঠান তৈরি হলে, কারখানা তৈরি হলে, সেটা তো কলকাতা শহরে হবে না। কলকাতা শহরে জমি নেই, তাহলে জেলাতে হবে। তো জেলা মানে হচ্ছে জেলা প্রশাসন ইনভলভ, ওইখানে শিল্পের জমি নিয়েও নেয়, তারপরে তার বিল্ডিং প্ল্যান, তার ওখানে রাস্তা, তার ড্রেনেজ, তার জল সরবরাহ, সবের অনুমতি যে ওই পুরসভা বা জেলা পরিষদ থেকে নিতে হবে। তো এইখানে বলা হয়েছে যে 100 কোটি টাকার উপরে যদি কোনো বিনিয়োগ হয়, তাহলে জেলা পরিষদের হাতেও আর এটা থাকবে না, সেটা সেন্ট্রালি একটা জায়গা থেকে তার স্যাংশনটা হবে। তার ফলে জেলা পরিষদের স্তরে এই বিল্ডিং প্ল্যান অনুমোদনের জন্য একটু টাকা নিয়ে নিলাম, এটার জন্য টাকা চাইলাম, ওটার জন্য তোলাবাজি, এই জায়গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দিস ইজ আ ক্লিয়ার মেসেজ টু দ্য ইন্ডাস্ট্রি যে অ্যাজ এ হোল, যে দেখো আমরা এই জায়গাটাকে বন্ধ করে দিলাম, তোলাবাজি রাস্তাটা বন্ধ করে দিলাম। দুই হচ্ছে পশ্চিমবঙ্গে, আমরা আগেও যেটা বারবার আলোচনা এসছে, যে পশ্চিমবঙ্গে
সিঙ্গুর আন্দোলনের সময় বিশেষ করে এসেছিল যে একলপ্তে অনেকটা বড় জমি নেওয়ার ক্ষেত্রে একটা মালিকানাধীনে মালিকার আন্ডারে নেই, জমি খণ্ডে খণ্ডে বিভক্ত মালিকানা, এবং সেখানে এই শিল্পের জন্য যে জমির ক্ষেত্রে একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আরবান ল্যান্ড সিলিং অ্যাক্ট বা এবং শুধু আরবান নয়, ল্যান্ড সিলিং অ্যাক্টটাও একটা 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 প্রতিবন্ধকতা বা অন্তরায়। গভর্নমেন্ট আজকে বাজেট বক্তৃতাতেই বলেছে যে ল্যান্ড সিলিং অ্যাক্টটাকে তারা পর্যালোচনা করবে, কি করবে এখনো বলেনি, কিন্তু ডেফিনেটলি একটা ইন্ডিকেট করার চেষ্টা করেছে যে জমি নিয়ে যে জটিলতা রয়েছে, যে ল্যান্ড সিলিং অ্যাক্টের সমস্যা, সেটাকে কাটানো হবে, সহজ করা হবে। থার্ড হচ্ছে দেখো এবার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেদিনকে কি বলেছেন, যে পশ্চিমবঙ্গের মানুষ জমি দিতে আগ্রহী শিল্পের জন্য, তার জন্য সিপিএম এর মতো নন্দীগ্রামও করতে হবে না বা সিঙ্গুর করতে হবে, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সবকিছুতে তালা চাবি মেরে রাখতেও হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো মানে জমি নেওয়া যাবে না, সরকারের কোনো ভূমিকা নেই, তালা চাবি মেরে দিয়েছিলেন, সেটাও করা দরকার নেই। সিপিএম এর মতন নন্দীগ্রামেও 14ই মার্চের ঘটনারও দরকার নেই। একটা মিডিল পাথ নেওয়া যেতে পারে এবং সেখানে মানুষই নিজের আগ্রহে শিল্পের জন্য জমি দেবে এবং বাজার মূল্যে সেই জমি বিক্রি হবে, পাওয়া যাবে। এইটা তো বলাটা সহজ, কিন্তু গিভেন দ্য নেচার অফ ওয়েস্ট বেঙ্গল এবং যেখানে জমি নিয়ে একটা আন্দোলনের ইতিহাস আছে, সেখানে মুখ্যমন্ত্রী আজকে পরিষ্কার এবং প্রেস কনফারেন্সে এবং তার আগে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছেন যে দেখো ল্যান্ড ব্যাংক একটা যেটা গভর্নমেন্টে তৈরি করা হবে এবং সেখানে যে অব্যবহৃত জমি, সরকারের অধীনে থাকা অব্যবহৃত জমি, যে জমি শিল্পের জন্য কাউকে দেওয়া হয়েছে কিন্তু তিনি জমিটা নিয়েছেন কিন্তু কোনো একটা ইটও গাঁথেননি, তার ফলে সেই জমিটা যদি আমি পুনরুদ্ধার করতে পারি, তো এইরকম জমি নিয়ে একটা আমরা ল্যান্ড ব্যাংক তৈরি করবো এবং সেখান থেকে জমি দেওয়ার একটা প্রসেস শুরু হবে। ওয়েস্ট বেঙ্গল শপস অ্যান্ড এস্টাবলিশমেন্ট একটাকেও সরলীকরণ করে সংশোধন করে এই যে 24 ঘন্টা ব্যবসা খুলে রাখার একটা অনুমোদন দেওয়া, যাতে করে যে একটা ট্রেড ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়, সেটা সিন্ডিকেট শিল্পবান্ধব একটা পরিবেশ, সিন্ডিকেট রাজ বন্ধ করা, এইগুলো স্পেসিফিক বলেছেন। এছাড়া স্টার্ট আপ পলিসি ফান্ড তৈরি করা, ট্যালেন্ট অ্যাট্রাকশন ফান্ড তৈরি করা, গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার জিসিসি। আগামী 15ই জুলাই পশ্চিমবঙ্গে কোনো বাঙালি উদ্যোগপতির প্রথম জিসিসি শুরু হতে চলেছে। ফলে জিসিসি মানে প্রথাগত আউটসোর্সিং থেকে উচ্চ মূল্যের কাজ, সেই যে জায়গায় গভর্নমেন্ট একটা জিসিসি পলিসি তৈরি করবে সেটা বলেছেন। কলকাতা স্টক এক্সচেঞ্জকে রিভাইভ করার কথা বলেছেন। তার ফলে শিল্পায়নের লক্ষ্যে একটা স্পেসিফিক এবং সুনির্দিষ্ট একটা দিশা উনি ইতিবাচক একটা বাজেটে দেখানোর চেষ্টা করেছেন। আমি বাজেট বইটা সঙ্গে নিয়েই বসেছি, তার কারণ যে এত দীর্ঘ বাজেট এবং তার মধ্যে এত উপাদান আছে যে বাজেটের বইটা না নিয়ে বসলে অনেক কিছু পয়েন্ট আমাদের এখান থেকে মিস হয়ে যেতে পারে, যেটা আজকে বাজেট বক্তৃতার পরেও আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় আলোচনাতেও এই পয়েন্ট, প্রচুর পয়েন্ট মানে স্বাভাবিক কারণেই যে মানে আলোচনা থেকে মানে হয়ে যাচ্ছে মানে কোথাও। এবং একটা দেখো, যে কারণে বাজেট বইটা নিয়ে বসেছি, বাজেট বইয়ের 13 নম্বর পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে যে এই যে শ্রমবান্ধব পরিস্থিতি তৈরি করা এবং ক্যাপিটাল ইনভেস্টমেন্ট সেটাকে ইনসেন্টিভাইজ করা, তার মানে কি, এবং ধরো শ্রমবান্ধব যে পরিবেশ তৈরি করতে গেলে সরকারকেও পরিকাঠামো বাড়াতে কিছু খরচা করতে হবে, অবশ্যই, ঠিক আছে, পরিকাঠামো নির্মাণ করতে হবে। কিন্তু এই সরকারের আবার ওই যে ঘুরে ফিরে ডিমাগেরা মুরগি আগে, সরকারের ঋণ জর্জর সরকার, 8,15,000 কোটি টাকা ঋণের বোঝা। তার ফলে বলা হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা স্পেশাল অ্যাসিস্ট্যান্স দেবেন ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য, এবং বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এই পুঁজি নির্ভর প্রকল্প রূপায়ণে 10,000 কোটি টাকার আর্থিক সাহায্য দেবে। আচ্ছা, 10,000 crores। তো এইটা একটা সিগনিফিকেন্ট জায়গা, এবং এই যে শিল্প বান্ধব পরিবেশ বা পরিকাঠামোর জন্য বেশ কিছু ইম্পর্টেন্ট ঘোষণা রয়েছে, যেমন ডিপসি পোর্ট, দাদন পাত্রবারে বলা হয়েছে যে একটা ডিপসি পোর্ট তৈরি করা হবে।
একটা ডিপসি পোর্ট তৈরি করলে তো সেখানে আনুষঙ্গিক বিনিয়োগ অনেক বেশি হবে, স্থানীয় মানুষের কর্মসংস্থানের ক্ষেত্রে একটা নতুন সুযোগ তৈরি হবে। বলা হয়েছে 1200 কোটি টাকা খরচা করে কালনা এবং শান্তিপুরের মধ্যে একটা ভাগীরথী সেতুর উপর একটা সেতু, ভাগীরথী নদীর উপর একটা সেতু নির্মাণ করা হবে। নিউ টাউন থেকে এই যে মধ্য কলকাতা, এইটার একটা এলিভেটেড করিডোর তৈরি করা হবে 900 কোটি টাকা খরচা করে। 7.41 কিলোমিটার দীর্ঘ রাস্তা, একটা এলিভেটেড করিডোর, সেই এলিভেটেড করিডোর তৈরি করা হবে। 1850 কোটি টাকা খরচা করে হুগলি জেলার ডানকুনি জংশন এবং মগরার মধ্যে একটা স্ট্র্যাটেজিক রোড করিডোর প্রকল্প তৈরি করা হবে। এবং এইগুলোই তুমি দেখবে যে এগুলো কিন্তু সবই হচ্ছে বেসিক্যালি ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইন্ডাস্ট্রি, এগুলোকে অ্যাট্রাক্ট করার জন্যই এই যে হিউজ পরিকাঠামো নির্মাণের করার কথা বলা হচ্ছে। এবং ডেফিনেটলি এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের সাপোর্টের একটা কম্পোনেন্ট থাকতেই হবে। এগুলো করা বলা হচ্ছে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, এদের মধ্যে কানেক্টিভিটি, এবং তুমি দেখো যে আজকে বাজেটে আমি বলছিলাম না যে বাজেটে এত উপাদান রয়েছে, যে বলা হয়েছে কল্যাণীতে একটি গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। ওই মর্মেই লাইনটা রয়েছে, আমি আর বাজেটের বইটা খুলে বার করলাম না। এবং সেখানে 1000 থেকে 1500 একর জমি দরকার হবে। এইটা যখন বলছেন, আমি তখন আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করব যে দিল্লির উপকণ্ঠে নয়ডায় ওখানে একটা জেওয়ার এয়ারপোর্ট হয়েছে, একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা জেওয়ার এয়ারপোর্ট হয়েছে উত্তরপ্রদেশের মধ্যে, কিন্তু এনসিআর রিজিয়নে, মানে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নের মধ্যে হয়েছে। এবং দিল্লি এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, নয়াদিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেইটার উপরে প্রেশার কমাতেই জেওয়ারটা তৈরি হয়েছে। তো এখানে বলা হয়েছে যে কলকাতা এয়ারপোর্টের উপর প্রেশার কমানোর জন্য কল্যাণীতে একটা করা হয়েছে। তো একটা নতুন এয়ারপোর্ট যদি সত্যি তৈরি হয়, এবং বলা মাত্রই তো কালকে এয়ারপোর্টের জন্য জমি নেওয়া শুরু হয়ে যাবে না, এটা একটা প্রসেস। কিন্তু ভাবনা চিন্তা, ইন্টেন্ট, সেইটা অন্তত প্রথম বাজেটে দেখা যাচ্ছে। এবং আমি যেটা বারবার বলি যে আজ থেকে 6 মাস বাদে বা 1 বছর বাদে পর্যালোচনা হওয়া উচিত বাজেটে কি ঘোষণা হয়েছে আর প্রকৃতপক্ষে কি হলো। বৃক্ষ তোমার নাম কি, ফলেন পরিচয়তে। কিন্তু আজকে একটা নতুন গভর্নমেন্ট এবং যারা প্রথমবার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলো, ফলে আজকের বাজেটে আমি তার ইন্টেন্টটাই দেখবো। একেবারে আমি এখনই অ্যাপ্রিহেন্সিভ ভাবে দেখবো না, আরে এ তো অনেক ঘোষণা হয়, তারপরে কি না কি হবে, এই রকম নেতিবাচক ভাবনা নিয়ে আমি অন্তত আজকের বাজেটটা দেখার পক্ষে নই। অভিমুখটা খুব আমি অন্তত মনে করি যে এই যে নতুন সরকার এসছে, তাকে কিছুটা সময় দিয়ে দেখা দরকার যে এটা মুখেই মারিতং জগৎ হচ্ছে না, অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন হবে। একটা ভাবনার ছাপ বাজেটের বইটা দেখতে পাচ্ছি। এবং এইটাকে ধরে নেক্সট ফিউ ডেজে, কালকেই আমরা এটা নিয়ে আলোচনা আসবো। আমি অনেকদিন ধরে বলছি আমি আর সম্রাট আমরা করতে পারছি না, তার পুরোটা দায় আমার নয়, কিছুটা সম্রাটে আছে। ডুয়ার্সে বেড়াতে চলে গেছিল এবং গোটা 3 মাস ভোটের জন্য ছুটি নেয়নি, তার ফলে এইটুকুনি তো প্রাপ্য সম্রাটে। আবার মাঝখানে শনিবার রোববার পড়ে যায়, তারপরে বাজেট, তার মধ্যে তৃণমূলের এত কিছু। ফলে কালকেই আমরা এটা নিয়ে আলোচনা আসবো। আমি কথা দিচ্ছি যে আমরা বলবো যে, এবং আজকে যে বাজেটটা পেশ হলো তার সঙ্গে সামঞ্জস্য রেখে কালকের আলোচনাটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে বলে আমার মনে হয়। একেবারে এইটা মোটামুটি তোমার শিল্পায়নের একটা হয়। এবার শিল্পায়নের পাশাপাশি দেখো একদম সম্পৃক্ত সাথেই হচ্ছে কর্মসংস্থান, সেটা নিয়ে রাজ্যবাসীরও আগ্রহ একটা বিপুল। এই তোমার আমি শুরুতেও বলছিলাম যে এই একটা কর্মসংস্থানের ক্ষেত্রে যে 1 লক্ষ সুযোগ তৈরি করার চেষ্টা, এই শিল্পায়ন নিয়ে যে বিপুল কর্মযজ্ঞের যে একটা রোড ম্যাপ, এটা যদি সঠিকভাবে ইমপ্লিমেন্টেশন হয়, সেক্ষেত্রে তো কর্মসংস্থান অটোমেটিকভাবেই সম্ভবত এখান থেকে একটা বড় সংখ্যায়। দেখো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ থেকে 10 দিন আগে একটি প্রেস কনফারেন্স করেছিলেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। সেদিনকেই উনি মোটামুটি ভাবে প্রায় বলে দিয়েছিলেন, বুঝিয়ে দিয়েছিলেন বাজেটে কি আসতে চলেছে কর্মসংস্থানের লক্ষ্যে। এবং আবার নিজের দাগ নিজে পিটিয়ে বলছি। আবার অনেকে বলে যে, অনেকে মজা করে টিপ্পনি করে বলে, হ্যাঁ ওয়াল তো তাহলে তার মানে তো আমেরিকা ইরানের শান্তি চুক্তিও আগে লিখে দিয়েছে। এরকম নয়, কিন্তু যেটা ঘটনা সেটা বলি। গতকাল দা ওয়ালেই এটা লেখা হয়েছে, আজকে সকালবেলাতেই বেরিয়েছে যে 50,000-এর মতন গভর্নমেন্টের নিয়োগ এবং প্রতি বছর টেট, এই মর্মে একটা হেডিং এর স্টোরি বেরিয়েছে ওয়ালে।
বাজেটেও সে বাজেটের আগে কিন্তু স্টোরিটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে প্রেস কনফারেন্স করেছিলেন সেদিনকে বলেছিলেন যে ত্রিফলা, তার ত্রিফলা নীতি। আজকে উনি প্রেস কনফারেন্স করে বলেন বাজেটের পরে ত্রিফলা নয়, এটা ত্রিধারা বলতে পারেন বা ত্রিশক্তি। কিন্তু এই ত্রিফলা হোক বা ত্রিধারা বা ত্রিশক্তি, সেটাই যে কর্মসংস্থানের দিশা উনি দেখিয়েছেন বাজেটে, সেটা হচ্ছে যে প্রথম 1 বছরে 1 লক্ষ কর্মসংস্থান যুবক যুবতীর, তার মধ্যে 50,000 শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ এবং সরকারি চাকরিতে। এটা অনেকদিন ধরে বকেয়া রয়েছে, বিভিন্ন লিটিগেশনে ঝুলে রয়েছে, ফলে সেই নিয়োগ 50,000 শিক্ষা এডুকেশন সেক্টরে। সেকেন্ড হচ্ছে যে পুলিশ বাহিনীতে 20,000 নিয়োগ, তাহলে 70,000 হয়ে গেল। তো উনি বলেছেন এগুলো ইমিডিয়েট শুরু হবে প্রক্রিয়া এবং খুব স্বচ্ছতার সঙ্গে শুরু হবে। আর এই যে সিলেকশন প্রসিডিওর হবে, পরীক্ষাপাতি যা হবে, সেখানে কোনো কমিটিতে কোনো রাজনৈতিক নেতা থাকবেন না। তার ফলে রাজনীতি প্রভাব মুক্ত ভাবে স্বচ্ছতার সঙ্গে এটা করার চেষ্টা করবে সরকার। ইউপিএসসি ধাঁচে একটা ইউপিএসসি ধাঁচে, ঠিক বলেছো তুমি, আমি ভুলে গেছিলাম। তো ইউপিএসসি ধাঁচে করা মানে হচ্ছে যে একটা খুব একটা ট্রান্সপারেন্ট প্রসেস এবং মেধাভিত্তিক নিয়োগ, মেধার ভিত্তিতে নিয়োগ, যেটা পশ্চিমবঙ্গের যে ইতিহাসে রয়ে গেল যে এই যে একটা অভিশপ্ত অধ্যায়, যে টাকা দিয়ে চাকরি বিক্রি, সরকারি চাকরি বিক্রি, একটা কালো অধ্যায়। এবং অতীতে টাকা দিয়ে বিক্রি না হলেও যে অভিযোগ ছিল যে সিপিএম এর হোল টাইমারদের চাকরি দেওয়া হতো এবং সেখানে মেধার সম্পন্ন যারা তারা বঞ্চিত হতেন, এই অভিযোগটা তো ছিল। তৃণমূল জমানায় টাকা দিয়ে বিক্রি হয়েছে, ফলে দুটো জমানাতেই 34 বছরের বাম জমানা এবং পরবর্তী 15 বছরের তৃণমূল জমানা, প্রায় 50 বছর ধরে মেধার ভিত্তিতে নিয়োগটা প্রথমে বাম জমানায় কিছুটা বঞ্চিত হয়েছে এবং তারপরে তৃণমূল জমানায় অনেকটাই বঞ্চিত হয়েছে। এই জায়গাটাকে এই যে অধ্যায়, এই অধ্যায় শেষ করে একটা নতুন অধ্যায় স্বচ্ছতার সঙ্গে মেধা ভিত্তিতে নিয়োগ, সেইটা যে মুখ্যমন্ত্রী অ্যাসিওর করেছেন। তাহলে 70,000 কর্মসংস্থান এভাবেই হবেন বলে একটা ট্যাঞ্জিবল নাম্বার তিনি দেখিয়েছেন। বাকি উনি বলেছেন যে বাকি কর্মসংস্থান হবে শিল্পে বিনিয়োগ, পরিকাঠামো বিনিয়োগের মাধ্যমে। এবং সরকারের চাকরিতে তো দেখো তুমি প্রথম বছরে এতগুলো নিয়োগের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করলে, কিন্তু প্রতি বছর তো এই নিয়োগ হবে না এবং সরকারের সেই ক্ষমতা নেই, লাগবেও না সরকার এত কর্মচারী, একেবারে, যেখানে এআইটিআই নানা রকম কিছু হয়ে যাচ্ছে। তো যেটা থ্রাস্ট বা ফোকাস করা হয়েছে সেটা হচ্ছে যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প, সেই শিল্পের বিকাশে সরকার সাবসিডাইজড রেটে ঋণ দেওয়ার ব্যবস্থা করা, একটা অনুদান দেওয়ার ব্যবস্থা করা, এগুলো এমএসএমই থেকেও করা এবং ক্ষুদ্র উদ্যোগকেও করা। যেখানে বলা হয়েছে যে 2 লক্ষ যুবক যুবতীকে 10 লক্ষ টাকা করে দেওয়া হবে, এর মধ্যে 5 লাখ টাকা হবে যেটাকে বলা হচ্ছে যে উদ্যম ক্রেডিট কার্ড, যেটাকে বলা হচ্ছে উদ্যম ক্রেডিট কার্ড। তো উদ্যম ক্রেডিট কার্ডে 5 লক্ষ টাকা দেওয়া হবে অ্যাজ ডোনেশন, সরকার অনুদান হিসেবে দেবে, আর 5 লক্ষ টাকা দেবে সরকার সুদহীন ঋণ হিসেবে। তারপরে 10 লাখ টাকা দিয়ে একটা ক্ষুদ্র উদ্যোগ, মানে ইন্টারেস্টও তেমন নেই, ইন্টারেস্ট তো জিরো, একটা তার মধ্যে পিওর গ্রান্ট অনুদান, আর 5 লাখ টাকা হচ্ছে যে ইন্টারেস্ট ফ্রি লোন। তাহলে এই 10 লাখ টাকা যে দেওয়া হবে, এই 10 লাখ টাকা দিয়ে একেবারে ছোট কোনো উদ্যোগ, ক্ষুদ্র উদ্যোগ শুরু করা। ধরো আজকে যদি কেউ মনে করেন যে রাবার ব্যান্ড বানাবেন বা গার্ডার, আমরা যেগুলোকে বলি রাবার ব্যান্ড, ছোট যেগুলো চুল বাঁধার রাবার ব্যান্ড, তো এইটা তৈরি করার জন্য একটা 10 লক্ষ টাকার একটা উদ্যোগ হয়তো যথেষ্ট। আমি জানি না, আমার ধারণা নেই, তবে হতে পারে শুরু করার জন্য হতে পারে, ছোট ভাবে এটা হতে পারে। বা অনেকে যারা এই পারমিসিবল লিমিটে রেখে যদি পলিথিন ব্যাগ কেউ তৈরি করেন, তাহলে এই বিনিয়োগটা দিয়ে এই ব্যবসাগুলো শুরু করা যেতে পারে। তো এবং সেখানে যদি কেউ একজন এরকম শুরু করেন, তিনি 2জন ছোট ছোট কর্মচারী রাখবেন, তিনি কম বেতন দিয়ে কর্মচারী 2জন রাখলেন, তাহলে কি অন্তত 3 জনের কর্মসংস্থান হলো। ঠিক এইভাবে, এইরকম ভাবে যে একদম ক্ষুদ্র উদ্যোগ, সেই উদ্যোগের জন্য একটা উদ্যম ক্রেডিট কার্ডের কথা উনি বলেছেন, বাজেটে ঘোষণা করেছেন। তারপরে এই যে 3 prong স্ট্র্যাটেজি, একটা হচ্ছে সরকারি ডাইরেক্ট নিয়োগ, 2 হচ্ছে যে শিল্পে এবং
পরিকাঠামো বিনিয়োগ হলে তার মাধ্যমে নিয়োগ, আর 3 হচ্ছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে যে যদি আমি উৎসাহ দিই, সেখান থেকে একটা বড় সংখ্যক মানুষের নিয়োগ কর্মসংস্থানের সুযোগ হতে পারে। এবং সেখানে তিনি বলেছেন যে যারা এই ধরনের কর্মসংস্থান তৈরি করবেন, একটা সিগনিফিকেন্ট কর্মসংস্থানের ব্যবস্থা যারা করবেন, তাদের গভর্নমেন্ট কিছু ইনসেনটিভ দেবে। সেই ইনসেনটিভের কথাটাও উনি বলেছেন। সম্ভবত আমি যদি ভুল না করি, ভুল করতেই পারি কারণ এত রকম ডিজিট আছে বাজেটে, সম্ভবত 5,000 কোটি টাকার একটা ইনসেনটিভ স্কিম ফান্ড তিনি অ্যানাউন্স করেছেন বাজেটে। এটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট। দেখো তুমি, এই কর্মসংস্থানের পাশাপাশি আরেকটা বড় দিক, সেটা হচ্ছে যে এই রাজ্যে তো একটা আমাদের পর্যটনের একটা বিপুল সম্ভাবনা রয়েছে। পর্যটন নিয়েও তো বেশ কিছু ভালো, মানে কি বলবো, কর্মমুখী একটা পর্যটনের জায়গা তৈরি হতে পারে। দেখো, পর্যটন নিয়ে তো যখনই আলোচনা হবে, মানে তুমি আমি যে কোনো মানুষই বলতে পারে যে পর্যটনের পশ্চিমবঙ্গের যা পোটেনশিয়াল আছে, আমরা যারা পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন দেশে মানে বিভিন্ন রাজ্যে ঘুরতে যাই বা যেখানে যা দেখি, সেই তুলনায় পশ্চিমবঙ্গের তো প্রাকৃতিক বৈচিত্র্যের কোনো অভাব নেই, সবটাই রয়েছে। তার ফলে যদি আজকে একটা ট্যুরিজম হাব উত্তরবঙ্গে ডুয়ার্স এবং দার্জিলিংকে কেন্দ্র করে, দার্জিলিং কালিম্পংকে নিয়ে হয়, এটা তো খুব স্বাভাবিক, সেটাই বাড়িতে আছে। একেবারে ইকুয়ালি সুন্দরবনকে কেন্দ্র করে আছে, হতে পারে। এবং এই যে বলা হচ্ছে ট্যুরিজম হাব এবং হেরিটেজ ট্যুরিজম, এই সবগুলোকে নিয়ে যে কথা বলা হয়েছে, সেটা ডেফিনেটলি একটা কর্মসংস্থানমুখী প্রজেক্টের কথা বলা হয়েছে। থার্ড বলা হয়েছে শক্তিপীঠগুলোকে নিয়ে একটা সার্কিট বানানো, জেলা স্তরে যে ধর্মস্থান রয়েছে সেগুলোকে নিয়ে সার্কিট বানানো। দেখো, জেলা স্তরে আজকে তারাপীঠ, বক্রেশ্বর, তারকেশ্বর, কঙ্কালীতলা, নরহাটেশ্বরী, প্রচুর মানুষ যান বছরের বিভিন্ন সময়। তো এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় তার সময়ে এগুলো সংস্কার করেছিলেন, এটাকে কিন্তু আজকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই ফান্ড ক্রাঞ্চ ছিল, শুভেন্দু অধিকারী সরকারের একটা বর্ষা আছে দিল্লি, একদম। তার ফলে আরো অর্গানাইজড একটা ট্যুরিজম সার্কিট বা একটা তীর্থক্ষেত্রের সার্কিট বানানোর কথা উনি বলেছেন। তো খুব প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ, এখন দেখা যাক কি হয়। এটা খুব ইতিবাচক, এখান থেকে একটা হতে পারে। কিন্তু এই যে এত বিপুল সম্ভাবনা এবং তা নিয়ে যে রাজ্য বাজেটে সবটা ঘোষণা, কিন্তু ঋণের বোঝা, এটা আমরা আগেও দেখিয়েছিলাম, আজ শুরুতেও অর্থমন্ত্রী বললেন 8 লক্ষ কোটি টাকার ওপরে হচ্ছে ঋণের বোঝা। এই বিপুল ঋণের বোঝার সঙ্গে সামাজিক প্রকল্পগুলো সবই চালু থাকছে, কোথাও কোথাও তার মাত্রা বেড়েও যাচ্ছে, মানে দেওয়ার পরিমাণটা বেড়ে যাচ্ছে। এই ভারসাম্যটা সরকার কি করে, আমি মানছি একটা কেন্দ্রের একটা সাহায্য থাকছে, মাথার উপর একটা ছাতা হিসেবে কেন্দ্র থাকছে, কিন্তু এই ভারসাম্যটা কিভাবে রক্ষা করা যাবে? দেখো, আমি তো তোমার বাজেটের শুরুতেই বললাম যে একটা 10,000 crore ক্যাপিটাল অ্যাসিস্ট্যান্স ফান্ডের কথা বলেছে। তুমি দেখো যে সোশ্যাল সেক্টরে 100 দিনের কাজ 14,000 কোটি টাকা বাজেট বলছে, তার মধ্যে তো 60% সেন্টার দেবে, তার মানে 8,400 কোটি টাকা তো সেন্টারই দিচ্ছে। তো ফলে একটা সেন্ট্রালের অ্যাসিস্ট্যান্সটা এখানে কিন্তু বড়ভাবে আসছে। একটা সময় অমিত মিত্র সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্টটা নিয়ে রাজ্য বাজেটটাকে বড় করে দেখাতেন, বহর অ্যাকচুয়ালি কেন্দ্রের টাকাটা অনেকটা ছিল। এখন যে উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়, তখন আনন্দবাজার কাগজে আমার সহকর্মী ছিলেন জগন্নাথই এই খবরগুলো লিখতেন যে সরকার কিভাবে, অমিত মিত্র কিভাবে কেন্দ্রের অনুদানের টাকাটাও রাজ্য বাজেটের মধ্যে দেখাচ্ছেন। তো কিন্তু এইখানেও বাজেটে তুমি দেখো যে সেন্টারে একটা সাপোর্ট ফ্যাক্টর আছে। তুমি দেখো 25 লক্ষ ওই আবাস যোজনার বাড়ি তৈরি হবে, তার মানে 25 লক্ষ মানে এই নতুন গভর্নমেন্টের অলরেডি অ্যানাউন্স 12 লক্ষ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায়, প্লাস হচ্ছে এই গভর্নমেন্ট কিছু অ্যানাউন্স করবে। 25 লক্ষের জন্য সেন্ট্রাল অ্যাসিস্ট্যান্স পাওয়া যাবে। ধরো 25 লক্ষের জন্য খরচ হওয়া উচিত 1,20,000 টাকা করে পার ইউনিট, ঠিক আছে? তার মানে 25 লাখ আর যা টাকা হয়, আমি এত অঙ্কেটা অতটা নই, এরকম মুখে মুখে অঙ্ক করতে পারবো না, কিন্তু 25 লাখ ইন্টু 1,20,000 টাকা, এই তো টোটাল। এর মধ্যে অ্যাকচুয়ালি 60% সেন্ট্রাল গভর্নমেন্টে দেওয়ার কথা, ঠিক আছে? তার ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট একটা হিউজ অ্যাসিস্ট্যান্স এখানে আছে। দুই হচ্ছে যে ভর্তুকির যে প্রকল্পগুলো, যেগুলো মাইন্ডলেস ভর্তুকি হচ্ছে, মানে যাদের আগের গভর্নমেন্ট নির্বিচারে দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার সবাই পেয়েছে, সব মহিলা, সেখানে একটা ঝাড়াই বাছাই, একটা ছাকনির কথা বলেছে,
এবং যেখানে এই যে বলেছেন যে এই যে বেকার যুবকদের যে ভাতা দেওয়া, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন যে মাধ্যমিক পাশ হলেই সবাই 2,000 টাকা করে পাবে। এক্ষেত্রে উনি কি বলেছেন, গ্র্যাজুয়েট হলে 3,000 টাকা। বিজেপি বলেছিল যে 1,500 টাকাটা 3,000 টাকা করে দেবে ইলেকশন ম্যানিফেস্টোয়, কিন্তু ভোট হতেই তখন কিন্তু বিজেপি কোনো ছাঁকনির কথা বলেনি, ম্যানিফেস্টোয় কোনো ছাঁকনির কথা বলা ছিল না। রাইট, এটা ছিল না, এটা পয়েন্ট। ম্যানিফেস্টোয় কোনো ছাঁকনির কথা বলা ছিল না, কিন্তু আজকের বাজেটে বলা হলো 3,000 টাকা তারা পাবেন যারা হচ্ছেন স্নাতক গ্র্যাজুয়েট, যারা গ্র্যাজুয়েট নয় মাধ্যমিক বা তার উপরে, তারা হচ্ছেন যে 2,000 টাকা পাবেন। এখানে একটা রাইডার আছে, সেই রাইডারটা হচ্ছে যে পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকা। এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্সে বলেছেন যে মাসে 1 লাখ টাকা যদি আয় হয় তার আয়টা হচ্ছে করমুক্ত। কারণ ইনকাম ট্যাক্স লাস্ট যে সেন্ট্রাল গভর্নমেন্টের বাজেট, সেখানে যে ডাইরেক্ট ট্যাক্সের পলিসি, প্রত্যক্ষ কর নীতিতে বলা হয়েছিল যে 12 লাখ টাকা পর্যন্ত করযোগ্য আয় কোনো কর দিতে হবে না, শূন্য। তার মানে যার পারিবারিক আয় 1 লক্ষ টাকা তার কোনো কর নেই। এইরকম পরিবারের যদি কেউ সন্তান বা তারা কেউ এই বেকার ভাতা পাবেন না। এবং মুখ্যমন্ত্রী প্রশ্ন করেছেন, আপনারাই বলুন এটা কি সঙ্গত কি সঙ্গত নয়? তোমাকেও বলতে হবে এটা সঙ্গত, একেবারে এটা কিছু বলার নেই। তো ফলে এই যে ছাঁকনিটাকে ইউজ করেছেন করে এখানে একটা সেভিংস, একটা বার্ডেন কমিয়েছে, ঠিক আছে। এবং তুমি দেখবে যদি এই বাজেটটা দেখো, যেটা গতকালও আমরা আমাদের প্রতিবেদনে লিখেছিলাম, যে গভর্নমেন্ট অ্যাকচুয়ালি লিকেজ বন্ধ করার চেষ্টা করবে। এবং এই লিকেজ বন্ধ করার জন্য কি হবে, যে ডিজিটাইজেশন। এই বাজেটেও কিন্তু ডিজিটাইজেশনের কথা বলা আছে। তুমি যদি বাজেটটা গোড়া থেকে দেখো, তুমি দেখবে যে প্রথম থেকেই এই ডিজিটাইজেশনের উপরে একটা জোর দেওয়া হয়েছে, যে ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের আধার সিডিং চালু করবে। আবার বলা হয়েছে যে ন্যাশনাল জিও স্পেশিয়াল নলেজ বেসড ল্যান্ড সার্ভে অফ আরবান হ্যাবিটেশনস নকশা। তো এই যে প্রতিটা জায়গাতে এইগুলো হচ্ছে বেসিক্যালি হচ্ছে যে রেভিনিউ লিকেজ বন্ধ করা। অতীতে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তাই করেছিলেন। তিনি, আমি আগেও বলেছি মনে হয় একবার, তিনি এডিবির সাহায্যে একটা ওয়েস্ট বেঙ্গল ফিনান্সিয়াল রিফর্ম বা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলে একটা প্রজেক্ট শুরু করেছিলেন এবং তাতে কম্পিউটারাইজ করেছিলেন। তাতে এই যে টোল, স্টেট হাইওয়েতে টোল বা অন্যান্য জায়গাগুলোতে কম্পিউটারাইজ করে দেওয়ার ফলে রেভিনিউ লিকেজ বন্ধ হয়েছিল। তো এই রেভিনিউ লিকেজ বন্ধ করার পথেও সরকার হাঁটবে। কিন্তু এত কিছুর পরেও যে সরকারের যে ধার, এই গভর্নমেন্টের যে ধার, এই কথাটা যে এই বাজেটে অবধারিতভাবেই আসবে সেটা স্পষ্ট ছিল। দ্য ওয়ালেও গতকাল আমরা যে প্রতিবেদন প্রকাশ করেছি, একটা তার শিরোনামই ছিল, হেডিংই ছিল যে 12 হাত রাজ্যের 13 হাত ধার। এটাই আমাদের হেডিং ছিল, 12 হাত রাজ্যের 13 হাত ধার। এবং এই যে ঋণের বোঝা, এইখানে একটা মিডিয়াম টার্ম বা একটা মধ্যমেয়াদে একটা ফিসকাল ডিসিপ্লিন ইমপ্লিমেন্ট করার কথা সরকার ভাববে। এই হচ্ছে সেই বই, মিডিয়াম টার্ম ফিসকাল পলিসি স্টেটমেন্ট এবং ফিসকাল পলিসি স্ট্র্যাটেজি স্টেটমেন্ট। এই বইটাতেই যে সরকার তার যে আর্থিক ঘাটতি, সেই আর্থিক ঘাটতি কিভাবে ব্যবস্থাপনা করবে তার একখানা মোটামুটিভাবে দিশা নির্দেশের চেষ্টা করেছে। আমি অতীতেও এই ধরনের চেষ্টা কেন্দ্রের সরকারে দেখেছি, কিন্তু সবসময় এগুলোকে এই যে এক্সপেকটেশন নিয়ে শুরু করা হয় সবসময় সম্ভব হয় না। তার 10 রকম কারণ থাকে। সরকারের খরচ বেড়ে যায়, আনফোর্সিন ইনসিডেন্ট হয়, নানা রকম ঘটনা ঘটে, প্রাকৃতিক বিপর্যয়ের ব্যাপার আছে, সরকারের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটির বিভিন্ন চাহিদার ক্ষেত্র আছে। ফলে সবসময় কিন্তু গভর্নমেন্টের একটা অ্যাসপিরেশন থাকে, সেই অ্যাসপিরেশনটা নিয়েই বাজেটটা তৈরি হয়, যে বাজেট ঘাটতিকে আমরা একটা লিমিটের মধ্যে রাখবো। তুমি দেখো যে এখানে বলা হয়েছে যে এই ফাইন্যান্সিয়াল ইয়ার, যেটা আমরা গতকালও লিখেছিলাম, যে চলতি ফাইন্যান্সিয়াল ইয়ারের 2026-27 এই ফাইন্যান্সিয়াল ইয়ারের যে শেষে পশ্চিমবঙ্গে ঋণের বোঝা দাঁড়াতে পারে 8,15,000 কোটি টাকা। এবং এটা নোন ফিগার, গতকালও আমরা লিখেছিলাম, আজকেও বাজেট স্টেটমেন্টে, এই ফিসকাল স্টেটমেন্টে এটা লেখা আছে। এবং সেখানে বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এবছর, মানে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে রেভিনিউ রিসিপ্ট হতে পারে 3,20,000 কোটি টাকা, এইটা বলা আছে। এবার যেটা খুব দুঃখজনক এবং চিন্তাজনক বিষয়, সেটা হচ্ছে যে এই
ডেট এবং মানে আমাদের পশ্চিমবঙ্গের যে রেভিনিউ রিসিপ্ট এই আর্থিক বছরে তার সঙ্গে ডেটের অনুপাত কত, যা আর্থিক মানে যা রাজস্ব আদায় হবে তার তুলনায় ধার হচ্ছে 254%। ভাবা যায়? ভাবা যায় না, ভাবা যায় না, প্যাথেটিক। প্যাথেটিক। পশ্চিমবঙ্গের এবছর যা রাজস্ব আদায় হবে তার তুলনায় পশ্চিমবঙ্গের যে এই আর্থিক বছরের শেষে যে ঋণের বোঝা দাঁড়াবে সেটা হচ্ছে 254%, 8,15,000 কোটি টাকা। এবং এই যে ঋণ আর হচ্ছে জিএসডিপি মানে রাজ্যের মোট উৎপাদন, তার ফলে রাজ্যের মোট উৎপাদন সেটা যদি 21,48,000 কোটি টাকা হয়, তাহলে তার মধ্যে ঋণ হয়ে যাচ্ছে 8,15,000 কোটি টাকা, তার মানে 37.98%। তার মানে হচ্ছে যে এটা তো অন্য স্টেটে অনেক কম। অনেক কম, 18%, 17%। তো আমার মনে হয় ন্যাশনাল অ্যাভারেজ 18% বা কিছু হবে, তাহলে আমাদের 37%, মানে ডেট এবং জিএসডিপি রেশিও হচ্ছে 37.98%, মানে প্রায় 38%। আরো ইন্টারেস্টিং কিছু ফিগার এই বাজেটে আছে, বাজেট এই ফিসকাল স্টেটমেন্টে রয়েছে। সেখানে হচ্ছে যে তাহলে ঘাটতির পরিমাণ কত দাঁড়াবে, ঘাটতির পরিমাণ দাঁড়াবে 21,984 কোটি টাকা, অর্থাৎ 6.86% হবে ফিসকাল ডেফিসিট, মানে রেভিনিউ ডেফিসিট। আর এত পরিসংখ্যান দিয়ে আমি আলোচনাটাকে বোরিং এবং জর্জরিত করব না। আমাদের পশ্চিমবঙ্গে যে ঋণের বোঝা সামগ্রিকভাবে, সেই ঋণের বোঝাটাকে বোঝানোর জন্যই আমি এইসব ফিগারগুলো ব্যবহার করলাম এবং রেলিভেন্ট ছিল এবং বাজেট বই থেকে। হ্যাঁ, রেলিভেন্ট, মানে যারা শুনতে চান বা যাদের আগ্রহ রয়েছে, এবার করের বোঝা না বাড়িয়ে কতটা রাজস্ব আদায় কিভাবে করতে পারেন সেটাও একটা বড় বিষয় থাকবে। দেখো, এই সরকার কোথা থেকে রাজস্ব আদায় করবে, এইটা একটা বড় প্রশ্নের ব্যাপার। খুব কঠিন সংস্কারের কথা এখানে বলা হয়নি, কিন্তু বিলগ্নীকরণ বা অন্যান্য বিষয়, ল্যান্ড সিলিং অ্যাক্টের বিবেচনা, এইসব করে কিছু সংস্কারের ইঙ্গিত করেছে। এবং প্রাথমিকভাবে সরকার ডিপেন্ড করে আছে সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডের ওপরে। সেই ফান্ডটা যদি ঠিকঠাক মতো আসে, তাহলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তার সরকার চালাতে সুবিধাই হবে। কোথাও গিয়ে আমি একটা শেষের দিকে চলে আসলাম একদম, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে অনেকটা বেশি অ্যাডভান্টেজ পাবেন তিনি সরকার চালাতে, যেহেতু সেন্ট্রালের একটা তাকে ওই হ্যান্ড টু মাউথ অবস্থা তার হবে না, করতে পারবে না, হবে না। সেই জায়গাটা অন্তত তার একটা সিকিউর জায়গা, একটা সিকিউর জায়গা তৈরি করবে। পাশাপাশি তাকে একটা বিকেন্দ্রীকরণের একটা ক্ষমতার বিকেন্দ্রীকরণেরও একটা জায়গা রয়েছে। এতগুলো যে নতুন জেলা আনছে, প্রশাসনিক জায়গা থেকেও একটা বিকেন্দ্রীকরণের চেষ্টা করেছে। প্রশাসনিক প্রণববাবু একটা কথা বলতেন যে আজ থেকে 20 বছর আগে একজন পুলিশ দিয়ে যত মানুষকে ম্যান করা যেত বা যতটা বড় এলাকায়, আজই সেটা সম্ভব। জনসংখ্যা বেড়ে গেছে, তার ফলে তুমি যদি ডিস্ট্রিক্ট না ভাঙো, উত্তরপ্রদেশে কত জেলা, তারা মানুষকে পরিষেবা দিতে পারবে না। ফলে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ারটা হচ্ছে যে সময়ের দাবি, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জামানাতেও বহু জেলা তৈরি হয়েছে, পুলিশ জেলা তৈরি হয়েছে, এমনি জেলাও তৈরি হয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝেছিলেন যে জেলা না ভাঙলে এত বড় একটা বড় বড় জেলাকে এরকম ম্যানিং করা, বসিরহাট, সুন্দরবন, এগুলো তখনকারই প্রস্তাবিত, সাধারণ মানুষকে আরো ভালো পরিষেবা দেওয়ার জন্য এটা হয়েছে। তুমি দেখো না, ডিলিমিটেশনের কথা হচ্ছে, ডিলিমিটেশন হলে পশ্চিমবঙ্গে 294টি আসন বিধানসভা, প্রায় 300টি বেড়ে প্রায় 450 হয়ে যাবে। মানে একজন বিধায়কের যে এলাকা, মানে বিধানসভা, সেখানে বড় জোর 1 লাখ ভোটার থাকবে। একেবারে ছোট একটা, এখন তো প্রায় 2 লাখ 2.5 লাখ কোথাও রয়েছে। কলকাতাতেই রয়েছে কিছু মাত্র, এন্টালি বা এন্টালি আর একটা মানে কোথাও চৌরঙ্গিতে 1,25,000 বা 1,50,000, 60,000 এরকম ভোটার আছে, খুব স্বল্প। কিন্তু জেলাতে দেখো 2.5 লাখ ভোটার, 2,25,000 ভোটার, প্রচুর। কত রাউন্ড ভোট গণনা হয় ভাবো। সেইটা কমে যাবে, সেইটা ডিলিমিটেশন হলে ছোট ছোট ইউনিট হবে, 1 লাখ 1.25 লাখ ভোটার। তো সেরকম ভাবেই জেলা ভাঙলে আরো বেশি করে পরিষেবা দেওয়া, মানুষের কথা শোনা,
সুশাসন কায়েম করা সুবিধা হবে। সুবিধা হবে। তা কোথাও গিয়ে বামফ্রন্ট সরকার যে পরিমাণ ঋণের বোঝা রেখে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কাছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত 15 বছরে তার 4 গুণ ঋণের বোঝা বাড়িয়ে দিয়ে গেছেন সেখানে শুভেন্দু অধিকারী সরকারের কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে এই ঋণের বোঝা মাথায় নিয়েও কিভাবে একটা ইতিবাচক দিক নির্দেশ করা যায়, এবং সবচেয়ে সাধারণ মানুষের তো আগ্রহ ছিল। এখানে হচ্ছে আমাদের ছোটবেলার কবিতাটা আর কি, ছড়াটা, রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার কি। হ্যাঁ, কারণ শুভেন্দু অধিকারী বলতে পারেন যে মোদী অমিত শাহ সঙ্গে আছেন ভয়টা আমার কি। তার কারণ হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট, বারবার যেটা বলছি, সোশ্যাল সেক্টরের যে স্পেন্ডিং, মিড ডে মিল, গ্রামের বাড়ি, গ্রামের রাস্তা, 100 দিনের কাজ, এই যে বেসিক খাদ্য সুরক্ষা, আয়ুষ্মান ভারত, একদম স্বাস্থ্যসাথী পুরোটাই স্টেটের, আয়ুষ্মান ভারত পুরোটাই সেন্ট্রালে, মানে পুরোটা না, একটা কম্পোনেন্ট সেন্টারে। তার ফলে এই যে প্রতিটা জায়গায় যে সেন্টারের থেকে যে আর্থিক সাহায্য, এটা পুরোপুরি বন্ধ হয়ে গেছিল গত 4-5 বছর ফাইন্যান্সিয়াল ইয়ারে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় খুব একটা কঠিন অবস্থার মধ্যে পড়েছিলেন এই পুরো ফান্ডটা বন্ধ হয়ে যাওয়ার জন্য। সেটা দুর্নীতির অভিযোগের কারণেই হয়েছিল, সেটা আবার পুরোপুরি সেন্টারকে দায়ী করা যায় না। আবার একটা পাল্টা পারসেপশন আছে যে এখানে দুর্নীতির অভিযোগ ছিল, কিন্তু পাননি তো। সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে রাম লক্ষণ বুকে আছে ভয়টা আমার। একদম সেই অ্যাডভান্টেজের উপরে নির্ভর করে তো একটা বড় রাজ্যবাসীও তার জন্য একটা আশার আলো দেখতেই পারেন যে কর্মসংস্থান এবং শিল্পায়ন নিয়ে আর যে দিশা দেখানো হয়েছে, খুব ডিটেলসে শঙ্খদীপ দাস আমাদের দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ খুব ডিটেলসে একদম বিশ্লেষণ করলেন। যারা এসব সম্পর্কে আলোচনা করতে আগ্রহী বা ভালোবাসেন তাদের নিশ্চিতভাবেই অনেকটা ভালো লাগবে আমার মনে হয়। এবং যে কথাটা হলো রাম লক্ষণ সঙ্গে আছে ভয় কি, সেখানে একটা শুভেন্দু অধিকারীর কাছে একটা বড় প্লাস পয়েন্ট এটাই যে আগামী দিনে তার রাজ্য চালাবার ক্ষেত্রে আরও 1 বছর যা যা তিনি দিশা দিয়েছেন, বা যে সমস্ত কর্মসংস্থানের লক্ষ্যে, শিল্পায়নের লক্ষ্যে যা কিছু আজ আমরা বাজেটে দেখেছি, সেগুলো ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রেও একটা বড় ভরসা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট। আজ বাজেট নিয়ে আলোচনা এ পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।